আচ্ছা, সবাইকে বলছি একটু খাতা, পেন, ক্যালকুলেটর কাছে রাখবি, ঠিক আছে? আজকে অঙ্ক করাবো এবং মোটর ওয়্যারিং এর অঙ্ক করাবো। মোটর ওয়্যারিং ডিজাইন, এস্টিমেট আজকে হবে না, আজকে শুধু ডিজাইন হবে। সেখান থেকে আমরা প্ল্যান অবধি করব। তো স্টুডেন্ট পার্সেন্টেজ খুব কম ক্লাসে, কিন্তু কিছু করার নেই, শুরু করে দিতে হবে। আচ্ছা, সবাই খাতা পেন বার কর। বার করেছিস? गुड आफ्टरनून सर। বল। বলো বলো, মনু বলো। सर मोनू। हाँ सर हाँ गुड। बोलो। सर वो रिजल्ट देख रहे थे उधर इसलिए थोड़ा से अच्छा ठीक है, तो एट रिजल्ट पॉइंट आप सेवन लो। आया सर। अच्छा ठीक है, बहुत अच्छा। हाँ। हाँ सर। ठीक है, बहुत अच्छा हुआ। हाँ। ठीक है, वेरी गुड वेरी गुड। ठीक है। अब अब क्लास के टाइम पे हम बोले थे कि सब अपने एक्सरसाइज बुक और पेन लेकर बैठना, ठीक है, और साथ में कैलकुलेटर, क्योंकि आज ठीक है न्यूमेरिकल सर। कराएंगे। ओके सर। पेन वर्क और সবার রেজাল্ট ভালো হয়েছে। এই এই সেমিস্টারের রেজাল্ট আরো ভালো করতে হবে, ঠিক আছে? এই সেমিস্টারে কিন্তু আরো মার্কসটা বেশি ক্যারি করবে, সেই অনুযায়ী পড়াশোনাটা কর। ভেরি গুড, সবাইকে বলছি। আচ্ছা, ডিটেল রেজাল্ট আমি পরে দেখব। সবাই বার করেছিস খাতা পেন? আমি তাহলে শুরু করছি। একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, আগে নিউমেরিক্যালটা লেখ, যেটা বলছি। আমি না লিখেও দিচ্ছি এখানে, অসুবিধা কিছু নেই। 1 10 এইচপি, 1 10 এইচপি 415 ভোল্ট। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এই অঙ্কটাই দেয়। তিনটে মেশিন দিতে পারে বা দুটো মেশিন দিয়ে অঙ্কটাই দেয়। 3 ফেজ, আচ্ছা, and 1 3 HP 415 volt, 3 phase, and 1 HP 240 volt, single phase, induction motor। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে দিই। দাঁড়া, এখানে একটুখানি, সরি সরি, এখানে একটু অ্যাড হবে একটা জিনিস। দাঁড়া, 3 phase, আচ্ছা, 3 phase squirrel cage induction motor।
induction motor and one 1 HP 240 volt single phase induction motor are to be installed in a new workshop. Determine the numbers and rating. Determine the numbers শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? না দেখতে পেলে বলবি কিন্তু, তোরা চুপ করে থাকবি না। And ratings of all the electrical equipments, লিখবি তোরা, of all the electrical equipments required for the installation. Required for the installation. Draw the single line wiring diagram. এটাই কিন্তু ডিজাইন। Draw the, এটা শর্ট ফর্মে বলে কি আমার এসএলডি, সিঙ্গেল লাইন ওয়্যারিং ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা, তো অঙ্কটা বোঝা গেছে কি? কি বলেছে? তিনটে আমার মোটর আছে 10 HP 415 ভোল্ট 3 ফেজ, একটা কি আছে 3 HP 415 ভোল্ট 3 ফেজ কুইক ইন্ডাকশন মোটর দুটো, আর একটা কি আছে 1 HP 240 ভোল্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে। এগুলোকে ইনস্টল করতে হবে একটা ওয়ার্কশপে। ডিটারমাইন দ্য নাম্বারস এন্ড রেটিংস অফ অল দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস রিকোয়ার্ড। এখানে কিরকম টাইপের বাসবার, কিরকম টাইপের মেন সুইচ, কিরকম টাইপের মোটর সুইচ লাগবে সেগুলো আমাকে বার করতে হবে। কিরকম স্টার্টার লাগবে সবকিছু বার করতে হবে এই মোটর ওয়্যারিংটা করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে কি করতে হবে? সিঙ্গেল লাইন ওয়্যারিং ডায়াগ্রামটা ড্র করতে হবে। এই প্রবলেমটা সবাই লিখে নিয়েছিস? তাহলে আমি শুরু করব। লেখা হয়েছে প্রবলেমটা? রেসপন্স কর একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি অ্যাজিউম করে নিচ্ছি, এখানে লিখছি অ্যাজিউমিং এফিসিয়েন্সি, সবকটা মোটরের এফিসিয়েন্সি হচ্ছে আমার 80। আগের দিনই বলেছিলাম আমরা কি অ্যাজিউম করব,
85% আর পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। এটা আমরা অ্যাজিউম করে নেব। যদি না দেওয়া থাকে অনেক সময় দিয়ে দেয় অঙ্কের মধ্যে, অসুবিধা হয় না তখন। তাহলে এবার কি আসছে, ফার্স্টে আমরা কি বার করতে হবে, দ্য ফুল লোড কারেন্ট অফ ইচ মোটর। সো স্যার 85 ওটা কি লিখেছেন? পার্সেন্ট 85% এফিসিয়েন্সি, এইটা ঠিক আছে, ঠিক আছে। সিম্বল আর একটা পাওয়ার ফ্যাক্টর। So the full load current of each motor, so the full load current of each motor কত হবে? এক একটা মোটরের ফুল লোড কারেন্ট প্রথমে 10 এইচপি মোটরে বার করব, কত হবে? আমি লিখলাম ফর 10 এইচপি মোটর ফুল লোড কারেন্ট আইএল ধরছি আমি। আইএল ইকুয়ালস টু, আগের দিন বলেছিলাম ফর্মুলা কি, এফিসিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট, এখান থেকে বেরিয়ে যাবে। আউটপুট মানে কি, মেকানিক্যাল আউটপুট, আর ইনপুট মানে আমার ইলেকট্রিক্যাল ইনপুট। তাহলে এটাকে আমরা এখান থেকে আইএল কিভাবে বার করব, একটা করে দেখিয়ে দিচ্ছি আবার। কথা বল, চুপ করে থাকলে হবে না। এই যে এফিসিয়েন্সি, হ্যাঁ স্যার, আউটপুট বা ইনপুট হবে, আর তারপরে এই আউটপুটের যে ওয়াট, মানে যেটা আউটপুট আর টিএইচপি, ওর সাথে ওয়াটের ইনপুট করবো, মানে 735 আউটপুট হচ্ছে আমার 10 ইনটু 735.5, হ্যাঁ, ইলেকট্রিক্যালে 1 HP কনভার্ট করার equals জন্য। to 735.5 watt in SI system. এসআই সিস্টেম। আমরা এফপিএস সিস্টেমটা ইউজ করব না, 746 ইউজ করব না। 10 ইনটু 735.5 ইনপুট কি হয়, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে √3 এ ভিএলআইএল, √3 ভিএলআইএল cos পাই। ভিএল কত আছে, 415 ভোল্ট বলে দিয়েছে লাইন ভোল্টেজ, 415 ভোল্ট। 415 আইএল আমি জানি না, cos পাই 0.8। আচ্ছা, এফিসিয়েন্সি কত, 85%, মানে এটা লিখতে পারি কত ইউনিট, যদি একের মধ্যে হয় তাহলে কত হবে, 0.85 ইকুয়ালস টু 10 ইনটু 735। করবি অঙ্কটা আমার সঙ্গে সঙ্গে তোরা খাতায়, এটা কিন্তু পরীক্ষায় আসে। স্যার ইনটু √3, বল 15 অ্যাম্পিয়ার আসছে। যাই হোক 15 অ্যাম্পিয়ার আমি করে দিচ্ছি। দাও, therefore IL equals to, ওইদিকে চলে গেল এটা, IL equal to কত হবে, 10 ইনটু 735.5। যারা ধরো ক্লাসটা করেনি তাদের জন্য আমি টোটালটাই করে দিচ্ছি আবার। √3 415 ইনটু 0.8 ইনটু 0.85 ইকুয়ালস টু আসছে কত, 15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে একটা বেরোলো, ফর 10 এইচপি মোটর বেরোলো। এবার আমরা নেক্সট পরেরটা যাচ্ছি। এটা লেখা হয়েছে সবার, বুঝবো? বলে আমায় বলবি। হয়েছে, বুঝবো এবার? কেউই কিছু বলে না। স্যার আমি তো দেরিতে জয়েন করলাম, স্ক্রিনশট ঠিক আছে, হলে আমাকে বল। হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে। স্যার স্ক্রিনশট তুলে নিয়েছি স্যার। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনশট করে নেবে, ফটো তুলে নে, সেটা সব থেকে ভালো হবে, তাহলে দেরি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার আমি আবার সিলেক্ট করছি এটুকুকে। এইভাবে বোর্ড ওয়ার্কের মতো করালে কি হবে, তোদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, ওই জন্য আমি এইভাবে করাচ্ছি।
কারণ আমার কাছে যখন এই ফেসিলিটিটা রয়েছে আমি এটাকে কেন ইউজ করবো না। আচ্ছা, এবার আসছি আমরা পরের মোটরটা, ফর 3 HP মোটর। কি হচ্ছে 3 HP মোটরের জন্য কত হবে? IL ইকুয়াল টু থ্রি ইন্টু 735.5 by root 3 415 0.8 sorry 0.85। এটা করলে আসবে, দেখ কত আসে, এটা করলে আসবে 4.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা ফর 3 HP হ্যাঁ মোটর স্যার। পেলাম। আচ্ছা, এবার আসছি আমরা for 1 HP motor, IL equals to 1 into 730.5 735.5, মানে এটা 1ই হয়, এটা 735.5 হবে। আচ্ছা, বাই এখানে কি হবে বল, এখানে কি রুট 3 আসবে? এখানে রুট 3 আর আসবে না, এখানে অনলি কি আসবে, সিঙ্গেল ফেজ, তো কি হবে VI cos phi, মানে এখানে 240 into 0.8 into 0.85, এটা করে আসবে দেখবি 4 পয়েন্ট। তাহলে এই যে আইএল গুলো পেলাম আমরা সবকটা কি পেলাম, এগুলো ফুল লোড কারেন্ট অফ ইচ মোটর, প্রত্যেকটা মোটরের ফুল লোড কারেন্ট, এই দুটোই হচ্ছে আমার কি এফএল কারেন্ট, আমরা আগে হেডিং এ লিখেই দিয়েছি। তাহলে ফুল লোড কারেন্ট আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা কি বলেছি, আমাদের ওভারলোড জানতে হবে, শুধু ফুল লোড পেলে হবে না। ওভারলোডে কি বলা হয়েছে, এবারে আমরা সেই লেখাটায় চলে আসবো। আচ্ছা আচ্ছা, এটা হয়েছে, এটুকু হয়েছে। আচ্ছা, আমি তলা থেকে লিখছি, জায়গা আছে যখন এখানে আচ্ছা, লিখছি, ধর এখানে ফর for 5 HP and above 5 HP motor, assuming কত পার্সেন্ট ওভারলোড বলেছিলাম, 300%। হ্যাঁ, বা এটা এইভাবে না লিখে লেখা যায় ফর, দাঁড়া এইভাবে লিখবো, redo হয়ে যাচ্ছে। এটা এইভাবে না লিখে এইভাবে লিখি, ফর 5 to 15 HP motor
assuming 200% overload current. For up to 5 HP motor, assuming 300% ওভারলোড। ঠিক আছে, তাহলে এখানে কটা মোটর আছে 5 এইচপি নিচে? আপ টু 5 এইচপি দুটো মোটর আছে, আর একটা মোটর আছে 10 এইচপি। তাহলে একটার জন্য আমরা 200% ওভারলোড কারেন্ট ধরবো, আর একটার জন্য আমরা, আর দুটোর জন্য আমরা 300% ওভারলোড কারেন্ট ধরবো। তাই তো? এতটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে আমি নেক্সট লাইনে যাচ্ছি। এটা স্ক্রিনশট নিয়ে নে। মোটর ওয়্যারিং এর অঙ্ক কিন্তু খুব সোজা, কিছু এক্সট্রা আমাকে আইরুস মাথায় রাখতে হয় ঠিকই, কিন্তু অঙ্কগুলো অনেক সোজা, বড় হয় না খুব একটা, ছোট অঙ্ক হয়। এবার লেখ, so the fusing current for each motor, so the fusing current for each motor। আচ্ছা, ফিউজিং কারেন্ট মানে কি? মোটরের আগে যে মেন সুইচটা আমি লাগাবো, সবসময় মনে রাখবি যে কোনো মোটরের আগে যদি ওয়ার্কশপটা বড় হয় দুটো করে মেন সুইচ লাগানো হয়, যেটাকে আমরা মেন সুইচ বা মোটর সুইচও বলতে পারি। কিছুই না, ওটা হচ্ছে সেই আইসিটিপি বা আইসিটিপি মেন সুইচ লাগানো হয়। সিঙ্গেল ফেজ হলে আইসিটিপি, থ্রি ফেজ হলে আইসিটিপি। হ্যাঁ, নিউট্রাল তো দরকার হয় না, তো না থ্রি ফেজের ক্ষেত্রে নিউট্রাল প্রয়োজন নেই মোটরের ক্ষেত্রে। তো সেখানে যে ফিউজটা লাগানো হবে, এই মোটরের যে মেন সুইচ লাগাচ্ছি সেই মেন সুইচে যে ফিউজটা লাগাবো, সে তার কারেন্ট রেটিংটা ডিপেন্ড করবে ওভারলোডের উপর, কত পার্সেন্ট ওভারলোড করাচ্ছি মোটরকে। তো আমি বলেছি কি 5 to 15 এইচপি অবধি 200% ওভারলোড করাবো। তাহলে 5 to 15 এইচপি অবধি যে মোটরটা আছে, এই মোটরটার ফুল লোড কারেন্ট কত ছিল? 15 অ্যাম্পিয়ার। তার 200% হবে কি ওভারলোড কারেন্ট। তাহলে লিখবো, সো দ্য ফিউজিং কারেন্ট অফ দ্য ইচ মোটর, ফার্স্টে লিখছি 10 এইচপি মোটর, একবার বলবেন যে ফিউজিং কারেন্টটা কি বলবো? ধর এই একটা মোটর আছে, এখানে আঁকছি, এটা একটা মোটর, এটা মোটরকে সিম্বল এইভাবে দেখানো হয়। যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকবো তখন এটা হচ্ছে ইয়কটা বোঝানো হয়, এটা হচ্ছে ফাউন্ডেশনটা, এইভাবে দেখানো হয়। এই যে মোটরটা আছে, এই মোটরের আগে কি থাকে? মোটরটার আগে স্টার্টার থাকে একটা, ঠিক আছে? এর আগে তো স্টার্টার আছে একটা মোটরের আগে, এই ধরনের আমার স্টার্টারটা আছে, এই ধরনের স্টার্টার আছে, স্টার্টার আছে, স্টার ডেল্টা স্টার্টার। এই স্টার্টারের আগে কি আছে? একটা মেন সুইচ আছে, একটা মেন সুইচ আছে। এই মেন সুইচটাকে অন করব, স্টার্টারটাকে অন করব, মোটরটাকে চালাবো, তাই তো? তাহলে এই যে মোটরটা যখন ওভারলোড করবে হবে, ওভারলোড হলে কি হবে? কারেন্ট বেশি টানবে তো,
কত পার্সেন্ট কারেন্ট বেশি টানবে? আমি কত পার্সেন্ট অব্দি ওভারলোড করাবো বলেছি? 300% অব্দি, এই সরি 200%। এটা ধর সেই 10 এইচপি মোটরটা, ধরে নে এটা সেই 10 এইচপি মোটরটা, ঠিক আছে? তাহলে এই 10 এইচপি মোটরটাকে আমি 200% অব্দি ওভারলোড করাবো, মানে কি এর ওভারলোড কারেন্টটা কি হবে? ফুল লোড কারেন্টের দুগুণ হবে। মানে 10 এইচপি মোটরের ওভারলোড কারেন্ট কত হবে? ফুল লোড কারেন্ট 15 ইন্টু 200%, মানে কত? 200% মানে 200/100, মানে হচ্ছে 15 ইন্টু 2 মানে 30 অ্যাম্পিয়ার আসবে। হ্যাঁ, এবারে এই যে তার মানে কি মোটরের মধ্যে আমার 30 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে 200% ওভারলোড করালে। এই 30 অ্যাম্পিয়ার কারেন্ট যখন মোটরের মধ্যে আসবে, তাহলে এই মেন সুইচের যে ফিউজটা লাগাচ্ছি তার রেটিং কি হতে হবে? তার রেটিং হতে হবে 4টে রেটিং এর পাওয়া যায় বলেছি আমি ফিউজ। মেন সুইচে ফিউজ 4টে রেটিং পাওয়া যায়, 16 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, 63 অ্যাম্পিয়ার আর 100 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমার 32 অ্যাম্পিয়ার লাগাতে হবে, 30 অ্যাম্পিয়ার যেহেতু আসছে, 32 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে। বুঝতে পারছিস কথাটা এবার কি বললাম? এটাই হচ্ছে সেই মেন সুইচ বা মোটর সুইচ। মোটর সুইচ কেন বলছে? এই মেন সুইচটা দিয়ে মোটরটাকে অপারেট করছে, ওভারলোডটা করানো হচ্ছে বলেই কিন্তু আমার এই রেটিংটাও বেড়ে যাচ্ছে। এই জন্য ফিউজিং কারেন্ট বলছে। ফিউজিং কারেন্ট মানে কি? 30 অ্যাম্পিয়ার হচ্ছে এর ফিউজিং কারেন্ট। 30 অ্যাম্পিয়ারের অবধি কারেন্ট যাবে মোটরে 200% ওভারলোড করালে, ঠিক আছে? তাহলে আমাকে 30 অ্যাম্পিয়ারের যদি আমি মেন সুইচ লাগিয়ে দিই, তাহলে তো আমার পুড়ে যাবে। 30 অ্যাম্পিয়ারে পাওয়া যায় না, কিন্তু 30 অ্যাম্পিয়ার যদি পাওয়া যেত, যদি লাগাতাম 30 অ্যাম্পিয়ারে যেতে পারে, তাহলে পুড়ে যাবে বা ম্যাক্সিমাম গরম হয়। তাহলে তার থেকে একটু বেশি রেটিং কোনটা পাওয়া যায়? 32 পাওয়া যায়, 32 লাগিয়ে দেবো। 30 যেহেতু পাওয়া যায় না, তাই 32 লাগিয়ে দিচ্ছি মেন সুইচ রেটিংটা। বুঝতে পারলি এবারে? হ্যাঁ স্যার। এগুলো খুব সোজা জিনিস, কঠিন কিছু না। আচ্ছা, তো এবারে আমরা আবার চলে আসি আমাদের আলোচনাতে। 10 এইচপি মোটরে তাহলে হলো 30 অ্যাম্পিয়ার। 3 এইচপি মোটরে কত হবে? কত ছিল ফুল লোড কারেন্ট? 4.5 অ্যাম্পিয়ার ছিল, ইন্টু 300% হবে। কারণ এটা আছে কি আপ টু 5 এইচপি অব্দি আমরা বলেছি কি আপ টু 5 এইচপি অব্দি আমরা ইউজ করবো কত? 200% ওভারলোড। 5 এইচপি সরি আপ টু 5 এইচপি অব্দি আমরা 300% ধরবো ওভারলোড। যত মোটরের এইচপি রেটিং কম হবে তত বেশি ওভারলোড করাবো তাকে। কেন ওভারলোডটা কেন করানো হয়? ওভারলোড করানোর কারণটা কি? যাতে মোটরটা বেশি লোড নিতে পারে এবং তখনই কারেন্টটা বেশি ফ্লো করবে। এবার যে লোকটা ধর রোগা, সেই লোকটাকে আমি বেশি বোঝা দিতে গেলে তাকে কি করতে, মানে সে তাকে তো বেশি খেতে দিতে হবে, সে তো বেশি বোঝা নিতে পারে না। তাহলে যত ছোট মোটর হবে, যার আউটপুট যত কম, তত তাতে বেশি ওভারলোড করাতে পারবো, কারণ তার কারেন্টটা এমনিতেই কম, ওভারলোড করালে কারেন্টটা খুব বেশি বাড়বে না। কিন্তু যার লোড এমনিতেই অনেক বেশি, যার ফুল লোড কারেন্টই অনেক বেশি, অনেক বড় মোটর, সে তো এমনিতেই লোড নিতে ক্যাপাবল। একটা মোটা লোক তো এমনিতেই অনেক লোড বইতে পারে, তাকে তো বেশি খাওয়াতে হবে না, তার যা ওয়েট সে অনুযায়ী বেশি লোড নিতে পারবে সে। ঠিক সেটাই বলতে চাইছি আমরা। 3 এইচপি মোটর যেহেতু ওর এইচপি রেটিংটা কম, তাতে আমি বেশি ওভারলোড করাবো, কারণ ওভারলোড বেশি করালে খুব বেশি কারেন্ট ফ্লো করতে হবে একটা বেশি এইচপি মোটরের থেকে। একটা বেশি এইচপি ফুল লোড কারেন্ট যত, একটা কম এইচপি দেখা যাবে ওভারলোড কারেন্ট তত। আর যদি বড় মোটর থাকে তাহলে এমনিতেই সে বেশি লোড দিচ্ছে, তাকে ওভারলোড করানোর প্রয়োজন নেই। ওভারলোড করানোটা কিন্তু কখনোই আমার কাছে এফিশিয়েন্ট মেথড নয়। ওভারলোড করানো মানে কিন্তু আমি মোটরটার মধ্যে কপার লস বেশি করছি, আই স্কোয়ার আর লস বেশি করছি, মোটরটা বেশি গরম হচ্ছে। দ্যাট ইজ নট পারমিসেবল, বাট ইন কেস অফ ইন্ডাস্ট্রি আমাদের ওভারলোড করাতে হবে। কারণ একটা মোটরকে আমি সবসময় ফুল লোডে কাজ করাতে পারবো না, লোড বাড়লে কি মোটর চেঞ্জ করে দেবো? তাই একটা পার্সেন্টেজ অব্দি ওভারলোড আমি করাতে পারবো। দ্যাট ইজ আপ টু 5 এইচপি, দ্যাট ইজ 300%, 5 to 10 15 এইচপি, দ্যাট ইজ 200%। অ্যাবভ টু মানে 15 এইচপি এটা ধরে নেওয়া হয় 150%। তো অ্যাবভ 15 এইচপি আমাদের কোনো মোটরের ডিজাইন নেই। সো 4.5 ইন্টু 300% মানে 4.5 ইন্টু 3 কত হবে? 13.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট আসছি 1 এইচপি মোটর। এটাও সেম,
5 অ্যাম্পিয়ার। তো আমি তিনটে মোটরের এইচপি রেটিং পেয়ে গেলাম। এবারে আসবো কি আমরা স্পেসিফিকেশন অফ মোটর সুইচ। মোটর সুইচ বলতে পারি বা মেন সুইচ বলতে পারি। যদি আমরা মোটর সুইচ বলি তাহলে একদম স্টার্টিং এ মানে একদম একটা ওয়ার্কশপের মধ্যে মোটরকে যখন ইনস্টল করা হচ্ছে শুরুতে যে মেন সুইচটাকে লাগানো হয় সেটাকে আমরা তখন বলবো কি মেন সুইচ, অনলি মেন সুইচ। আর যদি ইনস্টেড অফ মোটর সুইচ আমরা মেন সুইচ কথাটা ইউজ করি তখন ওটাকে আমরা বলবো কি মেন সুইচ। তা তোরা মেন সুইচই বল, ওটাকে মেন সুইচ বলবি। তাহলে আমরা এবার লিখছি কি এখানে স্পেসিফিকেশন অফ মেন সুইচেস। অনেকগুলো মেন সুইচ আছে, তাহলে প্রতিটা মোটরের জন্য আমরা দুটো করে মেন সুইচ ইউজ করব ফর বেটার প্রোটেকশন। একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তখন রান করবে। ধর একটা ওয়ার্কশপ জেনারেলি অনেক বড় হয়, ওয়ার্কশপে শুরুতেই একটা আছে মেন সুইচ বাসবার, তারপরে প্রত্যেকটা তো তিনটে মোটর আছে, তিনটে মোটর তিনটে মেশিনকে রান করাচ্ছে, বা গ্রুপ ড্রাইভ হতে পারে, ইন্ডিভিজুয়াল ড্রাইভ হতে পারে। আচ্ছা গ্রুপ ড্রাইভ আর ইন্ডিভিজুয়াল ড্রাইভের পার্থক্য কেউ জানিস? হোয়াট ইজ গ্রুপ ড্রাইভ, হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ড্রাইভ? এনিওয়ান ফ্রম ইউ? এই যে কথাটা বললাম যে গ্রুপ ড্রাইভ রান করছে, এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে। গ্রুপ ড্রাইভ মানে কি? গ্রুপ ড্রাইভ বলতে স্যার, গ্রুপ ড্রাইভ বলতে কি বলতে চাইছি যে একটা মেন সুইচের আন্ডারে সবকটা মোটর রান করা? না না, গ্রুপ ড্রাইভ মানে কি? পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড ড্রাইভস, ওখানে অন্যরকম ড্রাইভ ছিল। তোরা এই গ্রুপ ড্রাইভ কথাটা পড়েছিস ইউটিলাইজেশন এন্ড ট্র্যাকশন, ট্র্যাকশনের মধ্যে ছিল এই কথাটা ইন্ডিভিজুয়াল ড্রাইভ, গ্রুপ ড্রাইভ। গ্রুপ ড্রাইভ মানে অনেকগুলো মেশিনকে একটা মোটর দিয়ে রান করা। একটা মোটর আছে, ভালো করে শুনবি, একটা মোটরের শ্যাফটের সঙ্গে several numbers of machines are connected that may be lathe, drill, shapers, হ্যাঁ এরকম কিছু মেশিনস। ধর একটা নির্দিষ্ট মোটর আছে, তার সঙ্গে বেল্ট দিয়ে বা কাপলিং এর সঙ্গে শ্যাফটে অনেকগুলো আলাদা আলাদা, এই একটা মোটর আছে তার সঙ্গে অনেকগুলো আলাদা আলাদা মেশিন কানেক্ট করা আছে, দ্যাট ইজ দ্য গ্রুপ ড্রাইভ। তো ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ক্ষেত্রে এই গ্রুপ ড্রাইভকে ইউজ করা হয়। আর ইন্ডিভিজুয়াল ড্রাইভ মানে কি ওয়ান পার্টিকুলার মেশিন ইজ ড্রিভেন বাই আ সিঙ্গেল মোটর, দ্যাট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ড্রাইভ। ঠিক আছে, তাহলে ধরে নে আমার এই ওয়ার্কশপে তিনটে মোটর আছে। মোটরটা কেন আছে, মোটরটা কি জন্য আছে? মেকানিক্যাল কোনো একটা লোডকে ড্রাইভ করার জন্যই তো মোটরটা আছে, এমনি এমনি তো মোটরটা নেই। মোটরটা তো আর নো লোডে ঘুরছে না, দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ লোডস, মেকানিক্যাল লোড। তাহলে তিনটে মোটর আছে যাদের সঙ্গে মেকানিক্যাল লোড কানেক্ট করা আছে, ওয়ার্কশপের বিভিন্ন দিকে তারা ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে। এই মোটরগুলো প্রত্যেকটা মোটরের আগে একটা করে কি আছে, মোটর স্টার্টার আছে, আর তার আগে একটা মেন সুইচ আছে। এটা আছে কোথায়? যেখানে মোটরটা ইনস্টল করা হয়েছে, ওয়ার্কশপের যে অঞ্চলে বা যে জায়গাটাতে পার্টিকুলারলি মোটরটা ইনস্টল করা হয়েছে সেইখানে স্টার্টারটা আছে, আর তার আগে একটা মেন সুইচ আছে। এবারে এই যে টোটাল যে যতগুলো মোটর আছে, এই প্রত্যেকটা মোটর একটা কমন মেন সুইচ দিয়ে কানেক্ট করা আছে। একটা কমন মেন সুইচ আছে, একটা এনার্জি মিটার আছে, একটা ডিস্ট্রিবিউশন বক্স আছে বা বাসবার আছে যেখান থেকে লাইনটা ভাগ করা হয়েছে। এই যে কমন মেন সুইচ যেখান থেকে লাইনটা প্রথমে আমার ঢুকেছে, ধর 3 ফেজ ফরওয়ার্ড লাইন ঢুকেছে, এখানে আমার তিনটে মোটর আছে, দুটো 3 ফেজ মোটর আছে, একটা সিঙ্গেল ফেজ মোটর আছে। এই তিনটে মোটরকে যখন আমরা ইনস্টল করব, আমার যে কানেকশনটা লাগবে ওয়ার্কশপের মধ্যে, সে কানেকশনটা কেমন লাগবে? 3 ফেজ ফরওয়ার্ড লাইন লাগবে। কারণ কি দুটো 3 ফেজ মোটর আছে, একটা সিঙ্গেল ফেজ মোটর আছে, তার মানে কি তিনটে ফেজ একটা নিউট্রাল লাগবে। তার মানে আমি একটা মেন সুইচ লাগিয়েছি যেটা একটা ICTPN or TPICN একটা মেন সুইচ আছে, দ্যাট ইজ ট্রিপল পোল আয়রন ক্ল্যাড উইথ নিউট্রাল লিঙ্ক। কারণ একটা আমার যেখানে একটা নিউট্রাল লাগাতে হচ্ছে, তাহলে একটা নিউট্রাল লাগবে, মানে 3 ফেজ ফরওয়ার্ড ঢুকবে একটা মেন সুইচে। সেখান থেকে আমার ডিস্ট্রিবিউশন বক্স বা বাসবার আছে, যেখান থেকে আমার বাসবারের মধ্যে তিনটে ফেজ আর নিউট্রাল আছে। সেম এই বাসবার থেকে তিনখানা মোটরের জন্য তিনটে লাইনকে আমি ভাগ করছি। যখন আমি ভাগ করছি, এই ভাগ করার শুরুতে কি করছি, ধর আমি তিনটে, ধর একটা দুটো 3 ফেজ আর সিঙ্গেল ফেজ মোটর আছে,
প্রত্যেকটা দুটো 3 ফেজ মোটরের জন্য একটা করে মেন সুইচ লাগাচ্ছি, আবার একটা সিঙ্গেল ফেজের জন্য ওখানেই আর একটা মেন সুইচ লাগাচ্ছি। মানে এই চারটে যে তার আছে, চারটে তারের মধ্যে বাসবারের মধ্যে চারটে বার আছে, তিনটে ফেজ আছে, আর ওয়াই বি, একটা নিউট্রাল আছে। তাহলে আর ফেজ থেকে একটা লাইন নিলাম, ওয়াই ফেজ থেকে একটা লাইন নিলাম, বি ফেজ থেকে একটা লাইন নিলাম, ওই বাসবার থেকে ট্যাপ করলাম, করে আমি কি করলাম, একটা মেন সুইচে কানেক্ট করলাম। ঠিক আছে, এই মেন সুইচটা হচ্ছে ধরে নে 10 এইচপি মোটরের মেন সুইচ। এই যে মেন সুইচে কানেক্ট করার পর আমি কি করলাম, ওই তিনটে ফেজকে নিয়ে গেলাম আরো অনেকটা দূর অব্দি, ওই মোটর অব্দি নিয়ে গেলাম। মোটর অব্দি নিয়ে যাওয়ার পর আরো একটা মেন সুইচে কানেক্ট করলাম। মানে দিস মোটর ইজ ড্রিভেন বাই অর অপারেটেড বাই the help of two numbers of main switch. We have to on two numbers of main switch to operate or to rotate the machine. মেশিনটাকে ঘোরানোর জন্য দুটো মেন সুইচ এবং একটা স্টার্টারকে আমাকে অন করতে হবে। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মেশিনের জন্য, আবার পাশের মেশিনটার জন্য ঠিক একই রকম ভাবে বাসবার থেকে আমি তিনটে ফেজ বার করলাম, তিনটে ফেজ বার করে আমি একটা মেন সুইচ লাগালাম, সেই মেন সুইচের পর আবার সেই 3 ফেজ লাইনটাকে নিয়ে গিয়ে আরো একটা মেন সুইচে লাগালাম, মেন সুইচে পর স্টার্টার দিলাম, তারপর মোটর দিলাম। সিঙ্গেল ফেজের জন্য আমি একটা ফেজ আর নিউট্রাল, আর বা ওয়াই বা বি যে কোনো একটা ফেজ থেকে একটা লাইন নিলাম, আর একটা নিউট্রাল নিলাম, নিয়ে আমি আবার একই রকম ভাবে দিলাম। প্রশ্ন হচ্ছে দুখানা করে মেন সুইচ আমি কেন লাগাচ্ছি? ফর মেইনটেনেন্স পারপাস। ধরে নে কোনোভাবে এই যে লাইনটা তো একটা লং লাইন, যে লাইনটা আমি বাসবার থেকে বার করছি, যদি বাসবার থেকে বার করে আমি ডাইরেক্ট ওই মেন সুইচ অব্দি লাগিয়ে দিতাম যেখানে আমার মোটরটা অপারেট করছে, যদি দেখা যেত যে এই যে লাইনটা আমি বাসবার থেকে বার করেছি, এই 3 ফেজ লাইনটা কোনোভাবে তার কন্টিনিউটি ব্রেক করতে পারে, কোনো রকম ভাবে শর্ট সার্কিট হতে পারে, তাহলে যদি কোনো ফল্ট হয় একটা মোটরের লাইনে, তাহলে আমায় কি করতে হবে, টোটাল মেন সুইচটাকে অফ করে দিতে হবে। মেন সুইচটাকে অফ করে দিয়ে আমাকে কি করতে হবে, পুরো লাইনটাকে আবার সারাতে হবে বা লাইনটাকে মেইনটেনেন্স করতে হবে, লাইনটাকে ঠিকঠাক ঠিক করতে হবে, করার পর আবার লাইনটাকে অন করতে হবে। তাহলে সমস্যাটা কি হবে, এই একটা ফল্টিক সিস্টেমের জন্য বাকি যে হেলদি সিস্টেমটা আছে সেই হেলদি সিস্টেমটা শাটডাউন হয়ে যাবে। হেলদি সিস্টেম শাটডাউন হয়ে গেলে প্রোডাকশন কমে যাবে। ঠিক আছে, আমি মেশিনগুলো চালাতে পারবো না, আমার কোনো লোড কাজ করবে না, মানে আমার মেকানিক্যাল যে যত লোড কানেক্ট করা আছে কোনোটাই অপারেট করতে পারবে না। ফর ওয়ান সিঙ্গেল ফল্টিক সিস্টেম দ্য টোটাল হোল অপারেশন ইজ রিমেন স্টপ। পুরো অপারেশনটা বন্ধ হয়ে যাবে, পুরো ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে যাবে সবকটা মোটর। তার জন্য কি হচ্ছে, প্রতিটা মোটরের জন্য ডাবল মেন সুইচ লাগানো হচ্ছে। যদি এই লাইনটার মধ্যে কোনো ফল্ট হয় তাহলে আমি কি করব, শুরুর যে মেন সুইচটা আছে ফার্স্ট মেন সুইচটাকে অফ করে দেবো। তাহলে কি হবে, দিস লাইন ইজ আইসোলেটেড ফ্রম দ্য অ্যানাদার লাইন, পুরোপুরি আইসোলেটেড হয়ে যাচ্ছে, তাহলে আমার টোটাল লাইনটাকে শাটডাউন করতে হচ্ছে না। ঠিক আছে, এবারে প্রশ্ন উঠলো, এটা 1 নম্বর। তোদের মনে একটা প্রশ্ন, জানি না উঠেছে কি, যদি উঠে থাকে যে আমার দরকার কি ছিল যে মোটরের সামনেই একটা মেন সুইচ লাগানো, আমার ওই মোটরটার সামনেই মেন সুইচ লাগানোর কি প্রয়োজন আছে? আমি তো একটা মেন সুইচ লাগাতে পারি জাস্ট বাসবারের পরে, তাহলে কোনো সমস্যা হবে না। তার সমস্যাটা কি, যদি ধর আমার এই যে লাইনটা আছে, এই বাসবার টু মোটর স্টার্টার অব্দি যে লাইন আছে, এই লাইনটা অনেক লং লাইন, এর মাঝখানে যদি কোনো রকম ভাবে কোনো ফল্ট হয় তাহলে কি হবে, এই ফল্ট কারেন্টটা টোটালি গিয়ে স্টার্টারকে হ্যাম্পার করবে। তাই জন্য দুটো মেন সুইচ দিয়ে যদি লাইনটাকে আমি আইসোলেটেড করে রাখি, তাহলে এর মাঝখানে যদি কোনো ফল্ট হয়, অনেকটা কিরকম ডিস্টেন্স প্রোটেকশনের মতো, সেরকম অনেকটা ট্রান্সমিশন লাইনের ডিস্টেন্স প্রোটেকশনের মতো, আমি এইটুকু জায়গায় দুটো মেন সুইচ দিয়ে অন করে রেখেছি, তাহলে এই মাঝখানের লাইনে যদি কোনো ফল্ট হয়, এই ফল্ট কারেন্টটা কোনো রকম ভাবে মোটর স্টার্টারের দিকেও যাবে না বা আমার এদিকেও আসবে না। এখানে তো আমরা বাই ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে লাগাতে পারি, কিন্তু সেটা খরচা অনেক বেড়ে যাবে, আমার প্রয়োজন নেই ওভার কারেন্ট রিলে লাগানোর, তার জায়গায় আমি দুটো মেইন সুইচকে লাগিয়ে দেবো। এই জন্য ফর ইচ মেশিনস আমরা দুটো করে কি লাগাবো, মেইন সুইচ লাগাবো। বোঝা গেল কারণটা? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার নেক্সট এগোই সামনের দিকে। আচ্ছা, তাহলে এবার আমরা স্পেসিফিকেশন অফ কি করব,
এই যে মেন সুইচ গুলো আমরা লিখেছি এর প্রত্যেকটা স্পেসিফিকেশন আমাদের লিখতে হবে। তাহলে কি লিখবো স্পেসিফিকেশনে? তাহলে ফর 10 এইচপি মোটর আমরা যদি ধরে নিই কি হবে ফার্স্ট স্টেপটা, ধর নাম্বার 1 কিরকম হবে, কি হবে ইউজ? 2 নাম্বার, দুটো লিখবো আমরা, 2 নাম্বারস অফ কিরকম মেন সুইচ ইউজ করবো আমরা? 10 এইচপি টা আছে 3 ফেজ, তাহলে কিরকম হবে? টিপিআইসি, আইসিটিপি বা টিপিআইসি 415 ভোল্ট। টিপিআইসি মানে 3 ফেজ। কত অ্যাম্পিয়ার হবে? 30 অ্যাম্পিয়ার আছে, তাহলে 32 অ্যাম্পিয়ার নেব আমরা, 32 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো 10 এইচ মোটরের জন্য দুটো টিপিআইসি 415 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। নাম্বার 2 ফর 3 এইচপি মোটর, সেম 2 নাম্বারস, দুটো হবে, এটাও ঠিক, এটাও 3 ফেজ আছে, তাহলে টিপিআইসি 415 ভোল্ট। অ্যাম্পিয়ারটা কত হবে? 13.5 অ্যাম্পিয়ার আছে, তাহলে কত হবে? 16 অ্যাম্পিয়ার হবে। নাম্বার 3 1 এইচপি ফর 1 এইচপি মোটর, কি হবে এখানে? 2 নাম্বার সব, এখানে আমরা আইসিএসপিএন ইউজ করব না, মোটরের ক্ষেত্রে আমরা সবসময় ডিপিআইসি তেই যাব, বা আইসিডিপি একই ব্যাপার, একটু দামি ইউজ করব। ডিপিআইসি ভোল্টেজ কত? 240 ভোল্ট। অ্যাম্পিয়ার সেম হবে 16 অ্যাম্পিয়ার, এটা 13.5 অ্যাম্পিয়ার আছে। 1 এইচপি মানেই হচ্ছে সিঙ্গেল ফেজ, বলেই দিয়েছিল সিঙ্গেল ফেজ 1 এইচপি। তাই জন্য আমরা ডিপিআইসি ইউজ করলাম, ডাবল পোল আয়রন ক্ল্যাড, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, ট্রিপল পোল আয়রন। তাহলে এটা হলো স্পেসিফিকেশন অফ মেন সুইচেস। স্যার টিপিআইসি ফুল ফর্মটা কি বললেন স্যার? ট্রিপল পোল আয়রন ক্ল্যাড। ডাবল পোল আয়রন, ঠিক আছে। হ্যাঁ স্যার। ট্রিপল পোল মানে 3টে ফেজ, আয়রন ক্ল্যাড মানে এই যে মেন সুইচে যে এই যে মেকানিজমটা আছে, এই যে সুইচটা, এটাকে ক্ল্যাড সুইচ বলে। কারণ কি, এখানে দুটো এরকম হাতের মতো জিনিস থাকে, মানে ধর দুটো এরকম খাঁজ কাটা মানে একটার সঙ্গে একটা কি বলবো এরকম টাইপের জিনিস থাকে। এই ধর একটা ই এর মতো জিনিস আছে, আমি বলেছিলাম এটা আগে, এর সঙ্গে আর একটা এরকম ই এর মতো জিনিস আছে। এই একটার সঙ্গে একটা এরকম জুড়ে যায় যখন এটাকে অন করা হয়। এটা আছে অন অবস্থায়, এই সরি এটা অফ অবস্থায় আছে, ওপরে তুললে এটা অন হয়ে যাবে। একটার সঙ্গে একটা এরকম, মানে এটা এরকম কি হয়, ওপরে উঠে যায়, যখন খুলে যাবে এই দিক থেকে গিয়ে এটা ওপরে উঠে যাবে এই সাইড থেকে। আবার যখন বন্ধ হবে দুদিকে এরকম আসবে, একসঙ্গে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে ক্ল্যাড মেকানিজম বলে। আর এটা আয়রনের হয়, তাই এটার নাম হচ্ছে আয়রন ক্ল্যাড। তাই হোক,
স্যার বলছি যে মেন সুইচ হয়, যে মেন সুইচের ভিতরে যে নিউট্রাল আর ফেজের যে ফিউজটা ইউজ হয়, হ্যাঁ ওর সাথেই কি ভিতরে এই যে আয়রন ক্ল্যাডের কানেকশন করা থাকে? হ্যাঁ একদম। হ্যাঁ ওটা স্যার, আমি একদিন খুলে দেখছিলাম। হ্যাঁ ওটার সঙ্গে তখন সুইচে ফেজ তো কোথায় থাকে? ফেজ এই ফিউজটা থাকে কোথায়? ফেজে থাকে, ফিউজটা, ফেজের সঙ্গে কানেক্ট করা থাকে। নিউট্রালের সঙ্গে করতে পারিস। আর হ্যাঁ স্যার ডিপিআইসি, নিউট্রালের সাথেও আছে দেখছি। হ্যাঁ ডিপিআইসি, তাহলে তোর বাড়িতে ডিপিআইসি আছে। আর যদি আইসিএসপি এন্ড এন হয় তাহলে ওখানে একটা লিংক লাগানো থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি দেখছিলাম ওখানে যে মতো একটা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাশে ওই যে এটাই কি বলে স্যার, ওই যেটাতেই তোলা হয়? ওইটাই তো ক্ল্যাডস, আয়রন ক্ল্যাড, ওইটাই সুইচটা, ওটাই নাম ক্ল্যাড। ও আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এটা পেলাম আমরা। এবারে আসছি আমরা কি মেন সুইচ, মানে তিনটে মোটরের আগে একদম যে বাসবার আর মেন সুইচ লাগানো হবে তার রেটিং এ আসছি। এটা তোরা স্ক্রিনশট নিয়ে নে। আমি পরে অঙ্কটা পুরোটা আমি একটা ওয়ার্ডে কি করে দিয়ে দেবো, কিন্তু ওইভাবে করলে কি হয়, অঙ্কটা ক্লিয়ার হয় না, বোঝা যায় না। সলভ করে দিতে পারলে তোদের সুবিধা হয়। এবার আসছি আমরা মেন সুইচ ফিউজিং কারেন্ট রেটিং। কি হবে মেন সুইচের? আমি বলেছিলাম কি ফর্মুলা কি, যে কটা মোটর 5 এইচপি বা তার নিচে আছে তাদের সবকটার ফুল লোড কারেন্ট প্লাস যে কটা মোটর 5 to 15 এইচপি তে আছে তাদের সবকটার ওভারলোড কারেন্টকে একসঙ্গে যোগ করে দেবো। অথবা আচ্ছা ফার্স্টে একটা করি, যে কটা মোটর 5 এইচপি নিচে আছে, কটা আছে বলো? 3 ফেজ আছে একটা, একটা 3 এইচপি আছে আর একটা 1 এইচপি আছে। দুটোর ফুল লোড কারেন্ট কত আছে? 4.5 অ্যাম্পিয়ার করে, ফুল লোড নট ওভারলোড। তাহলে আমরা কি করব, 4.5 প্লাস 4.5 প্লাস কি, যে কটা মোটর 5 to 15 এইচপির মধ্যে আছে, এখানে কটা মোটর আছে? একটাই আছে 10 এইচপি, তার ওভারলোড কারেন্ট। ওভারলোড কারেন্ট মানে কত? ফুল লোড কারেন্ট ইনটু 200% ছিল। একসঙ্গে একেবারে 30 অ্যাম্পিয়ার লিখতে পারিস বা এই 15 ইনটু 2 ও লিখতে পারিস, মানে ফুল লোড কারেন্ট ইনটু ওভারলোড কারেন্ট রেটিং যেটা 200%, এটা করেও লেখা যেতে পারে। তাহলে কত হবে এটা করলে, ছোটটা যোগ করলে 9 আর 30 39 অ্যাম্পিয়ার, তাই তো? এটা আরেকবার বলুন যে এটা কেন 4.5 করলেন আর ওটা এটা আমি 15.2? আগের দিন বলেছিলাম, ঠিক আছে, আমি আমার পাশে লিখে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আই রুলসে, এই জন্য বলি ভিডিওগুলো দেখবি, ক্লাসের ভিডিওগুলো। মেন সুইচের ফিউজিং কারেন্ট রেটিং বার করব যখন, আমরা এই ফর্মুলা ইউজ করব, সামেশন অফ এফএল কারেন্ট মানে ফুল লোড কারেন্ট of motors up to 5 HP, আপ টু 5 এইচপি। 5 এইচপির মধ্যে কটা মোটর আছে ভালো করে শুনবি, একটা মোটর, দুটো মোটর, তাই তো? এই দুটো মোটরের সামেশন অফ কারেন্ট, ফুল লোড কারেন্ট অফ মোটরস আপ টু 5 এইচপি কত হলো তাহলে? 4.5 প্লাস 4.5, এতটুকু ক্লিয়ার? ধরুন হ্যাঁ স্যার। প্লাস সামেশন, এখানে সামেশন লিখছি আমরা কিন্তু এখানে, ঠিক আছে লিখে নি আগে,
সামেশন অফ ওভারলোড কারেন্ট of motors rating of above 5 HP এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে ওভারলোড কারেন্ট অফ মোটরস রেটিং অফ অ্যাবভ 5 এইচপি, 5 এইচপির ওপরে যতগুলো মোটর আছে, এখানে একটাই মোটর আছে, তাহলে তার ওভারলোড কারেন্ট কত? 15 ইন্টু 2, 200% ওভারলোড করেছিলাম, 30 ইকুয়ালস টু 39 অ্যাম্পিয়ার। বোঝা গেল ওটা? হ্যাঁ স্যার। অর এটাও করতে পারি, অর উল্টোটাও করতে পারি, দুটো করেই কিন্তু আমি দেখব। কি করব? ফুল লোড কারেন্ট of motors rating of above 5 HP, ঠিক অপোজিটটা করব, প্লাস summation of overload current of motors up to 5 HP। যে কোনো একটা করব, দুটো করেই দেখব। অর কি বলেছি? ফুল লোড কারেন্ট অফ মোটরস রেটিং অ্যাবভ, সামেশন অফ ফুল লোড কারেন্ট অফ মোটরস রেটিং অ্যাবভ 5 এইচপি। 5 এইচপি উপর একটাই মোটর আছে, তাহলে এখানে 15 লেখো। প্লাস কি বলেছি? সামেশন অফ ওভারলোড কারেন্ট অফ মোটরস আপ টু 5 এইচপি, মানে 0 থেকে 5 এইচপি পর্যন্ত যতগুলো মোটর আছে তাদের ওভারলোড কারেন্ট কত হবে? কত ছিল সেটা? কত করে ছিল বল? 4.5 into 3 plus 4.5 into 3, এভাবে লিখতে পারিস, তোর একসঙ্গে লিখে সুবিধার জন্য এরকম লিখলাম, ইকুয়ালস টু 15 প্লাস কত হচ্ছে এটা? 13.5 প্লাস 13.5 কত হয় তাহলে? 27 আর 15 42 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো কেন আমি করলাম? একটায় পাচ্ছি 39 অ্যাম্পিয়ার, আচ্ছা এই গোল টোলগুলো দিস না, বোঝানোর জন্য দিয়েছি গোলটা। একটায় পাচ্ছি 39 অ্যাম্পিয়ার, একটায় পাচ্ছি 42 অ্যাম্পিয়ার। তো এই যে দুটো আমি পেলাম, এর থেকে আমি কি বুঝতে পারছি? আজকে মেন সুইচ রেটিং অবধি করিয়ে ছেড়ে দেবো। এর থেকে বুঝতে পারছি, দেখ এই দুটোর জন্যই আমরা সেম টাইপের মেন সুইচ ইউজ করব। 39 হলেও আমার রেটিংটা 32-এর ওপর, তাহলে 63 অ্যাম্পিয়ার। 42 হলেও আমার 63 অ্যাম্পিয়ার। আমি আগের দিন বলেছিলাম যে এবার যদি এটা 30 আর 42 হতো, তার মানে কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি, তখন বুঝতে হতো আমার ডিজাইনটা ভুল হয়েছে। আমার এমন একটা রেটিং পাচ্ছি যেটা আমি দেখে বুঝতে পারছি যে দুটো রেটিং এর জন্যই আমার মেন সুইচের রেটিংটা কিন্তু আমার একই থেকে যাচ্ছে, এই জন্য দুটো করে দেখা। তোরা একটাও করতে পারিস, দুটো না করলেও পারিস, কিন্তু এটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, দুটো করে দেখা যে আমার কাছাকাছি থাকছে কিনা। কাছাকাছি মানে কাছাকাছি ইন দ্য সেন্স দুটোই আমার একই রেটিং এর মধ্যে আসছে কিনা। মানে এই দুটো কারেন্টই যদি হয়, যদি এটাও কনসিডার করি, তাহলে যে মেন সুইচ লাগাবো এটা কনসিডার করলেও আমরা সেম মেন সুইচ লাগাবো। বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আসছি আমরা, তাহলে মেন সুইচের রেটিংটা, মেন সুইচের কি রেটিং হবে সেটা লিখে দেবো, স্ক্রিনশটটা নিয়ে নে এটা।
তাহলে স্পেসিফিকেশন অফ মেন এমএস লিখছি, মেন সুইচ কি হবে, একটাই ইউজ করবো, মেন সুইচ একটাই ইউজ হবে। 1 নাম্বার, এখানে কি নিউট্রাল লাগাতে হবে কারণ সিঙ্গেল ফেজ একটা আছে, তাহলে টিপি আইসি and N 4 15 volt 63 ampere। এই হচ্ছে আমার স্পেসিফিকেশন অফ দ্য মেন সুইচ। এবার এই মেন সুইচে পর বাস বার ইউজ হবে, বাস বারটা কিভাবে হবে, সেম হবে বাস বার রেডিং, কিন্তু চেঞ্জ হবে কি ওয়ে মানে কি কতগুলো সাব সার্কিট বেরিয়েছে, কতগুলো লাইন বেরিয়েছে, 3খানা লাইন বেরিয়েছে, বাস বার থেকে 3টে লাইন বেরিয়েছে, তাহলে স্পেসিফিকেশন অফ বাস বার কি হবে, এটা করেই ছেড়ে দিব আজকে। এরপরে দিন স্টার্টার করাবো আর এসএলডিটা করাবো, তারপর এস্টিমেটে ঢুকতে হবে, সেম হবে টিপিআইসি এন্ড এন, এগুলো সব এক হবে, ঠিক আছে। 4 15 ভোল্ট 63 অ্যাম্পিয়ার, শুধু কি হবে 3 ওয়ে মানে 3টে, যেহেতু আমার লাইন বেরিয়েছে, একটা হচ্ছে 10 এইচপি মোটরের জন্য, একটা 3 এইচপি মোটরের জন্য, একটা 1 এইচপি। ঠিক আছে, বোঝা গেল? স্যার এখানে যে কটা লাইন থাকবে সে কটা মানে ওয়ে লেখা হবে তাই তো? হ্যাঁ, যে কটা লাইন সে কটা হবে, 4টে মোটর হলে 4 ওয়ে 4 ওয়ে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্কটা আমি এটা দিয়ে দেবো তোদের রেকর্ডিংটা, আর একবার তোরা দেখবি জিনিসটা, বুঝতে না পারলে বলবি। ঠিক আছে, আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।